ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानान्तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। स्थावरं जंगमं व्याप्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। सर्वश्रुतिशिररत्नसमुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्री गुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं ब्रह्मातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतस्तस्मै श्री गुरवे नमः। ज्ञानशक्तिसमारूढस्तस्तमालविभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्री गुरवे नमः। अनेकजन्मसम्प्राप्त कर्मबन्धविदाहिने आत्मज्ञानाग्निदानेन तस्मै श्री गुरवे नमः। शोषणं भवसिन्धुश्च प्रापनं शरसम्पदः यस्य पापदकं सम्यक् तस्मै श्री गुरवे नमः। न गुरुरधिकं तत्तं न गुरुरधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्माथ श्री जगन्नाथ मद्गुरो श्री जगद्गुरो मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुरादि अनादिश्च गुरुपरमदैवतं गुरुपरतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलाचलं सर्वधी साक्षिभूतं भवतीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमाम्यहम्। ॐ मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरि यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। वागर्थाविव सम्पृक्तौ वागर्थप्रतिपत्तये जगत्पितरौ वन्दे पार्वती परमेश्वरौ। নমস্কার, সবাই আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? নমস্কার স্যার। নমস্কার। গতদিন যে আমরা 16টা জোন যে দেখেছিলাম ওটা শুধু এক লাইন করে বলেছিলাম। আজকেও ডিটেলসে জানবো। তারপরে আজকে 32টা জোনের যতটা হয় সেইটা সম্পর্কে আমরা 32টা যে এন্ট্রান্স আছে সেই বিষয়ে একটু করে জানবো যতটা হয়। তারপরে আগামী দিন আলাদা আলাদা টপিক ধরবো, যেমন বেডরুম, তারপর লিভিং রুম, কিচেন, টয়লেট, একটা করে একদিন করে দুটো করে টপিক ক্লিয়ার করব। তো সেটা আগামী দিন ওই রকমভাবে হবে। আজকে যে 16টা জোনের যে বাকি ডিটেলসটা বাকি আছে সেটা আজকের বলবো, বলার পরে 32টা জোনের ব্যাপারটা আলোচনা করব। তো আমি এখানে প্রেজেন্টিংটা চালু করি। কালকে রেকর্ডিংটা পুরো হয়েছিল কিন্তু সাউন্ডটা আসেনি, তাই আমি দিতে পারিনি। আমার সাউন্ডটাই আসেনি। আচ্ছা, যদিও ওই বিষয়গুলো আবার রেমেডি করতে গিয়ে বা পরপর আলোচনার ক্ষেত্রে এই সব জিনিসগুলো উঠে আসবে, তো ওতে অত চাপ নেওয়ার কিছু নেই। আর আপনারা অনেকেই এর থেকে ভালো জানেন আর কি। এরপর আছে ইএসি জোন, ইস্ট সাউথ ইস্ট। এখানে এয়ার এলিমেন্ট কালার গ্রিন, শেপ রেক্ট্যাঙ্গুলার। এন্ট্রান্স আছে E6,
E7, আর এখানে হচ্ছে E6 এর কালার হচ্ছে ইয়েলো, আর E7 হচ্ছে রেড। এই জোনটাকে আগের দিন বলেছিলাম যে অ্যাংজাইটি অ্যান্ড চার্নিংয়ের জোন। যদি এই জোনটা ডিস্টারবেন্স থাকে তাহলে কি হবে, অ্যাংজাইটি তৈরি হবে আর চার্নিং হবে না ঠিক মতো, কোনো চিন্তাভাবনা পরিষ্কারভাবে ফলপ্রসূ হবে না। তো এখানে কি কি রাখা যায়, এখানে কিছু দিয়ে রেখেছি যে মিক্সার গ্রাইন্ডার এখানে রাখতে পারেন, ওয়াশিং মেশিন রাখতে পারেন, কাটিং ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো রাখতে পারেন, আর যেগুলো চার্নস সাথে মানে চার্নস বলছে এখানে এনিথিং দ্যাট চার্নস শুড কেপ্ট হেয়ার ফর গুড লাক। তো এর বিশেষ রেমেডি কিছু হয়, হ্যাঁ, মেটাল রেমেডি, স্ট্যাচু রেমেডি, সেগুলো বলবো। ইভেন এই এরিয়াতে যে দেবতা থাকে সেই সবের যদি অ্যাক্টিভেশন করতে লাগে সেগুলোও বলবো, কোন কোন ক্ষেত্রে করার দরকার আছে। আপনারা এইটা মানে আপনাদের ভালো লাগবে যে বিশেষ বিশেষ পেশার জন্য আলাদা আলাদা করে স্পেশাল রেমেডি করা। যেমন পলিটিশিয়ানের বাড়িতে গেলেন, তার বাড়িতে কিভাবে রেমেডি করবেন। হুম, যদি কোনো প্রপার্টি ডিলার হয় যারা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে, তাদের ক্ষেত্রে আপনি কিভাবে রেমেডি করবেন। ডক্টরের বাড়িতে কিভাবে রেমেডি করবেন, আপনি ইঞ্জিনিয়ারের বাড়িতে কিভাবে রেমেডি করবেন, আপনি কেউ একজন এডুকেশনিস্ট আছে তার বাড়িতে কিভাবে রেমেডি হবে। তো এগুলো আলাদা আলাদা করে আমি একটা করে চ্যাপ্টার করে দেবো, যাতে রেমেডি করার সময় না আপনি কারোর বাড়িতে যাচ্ছেন তার পেশাটা যদি আগে জিজ্ঞাসা করে নেন যে আপনি কি করেন, বাস আপনার কাজ শেষ। আপনি বাড়িতে শুধু দেখে যাবেন যে ওর জন্য কি করতে হবে, আর ওর বাড়িতে গিয়ে কোন জোনটাকে আপনার দেখতে হবে। আর বাকি আরও যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে ডিস্টার্ব তো থাকবেই, তবেই তো আপনার ডাকবে না। তো সেখানে আপনি দেখবেন যে ওই জোন কাটা বা জোন এক্সটেন্ডেড আছে, কোন জোনে কোন ব্যালেন্স করতে হবে, ওইগুলো সব আগের থেকেই আমি বলে দিয়ে রাখবো, যেটা কিনা আপনি তুরন্ত গিয়ে কাজ করতে পারবেন। হুম, এরপরে আছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জোন। সাউথ ইস্টের হচ্ছে প্ল্যানেট আপনার ভেনাস মানে শুক্র। সাউথ ইস্ট জোন যদি ডিস্টারবেন্স থাকে তাহলে সেই বাড়ির মহিলা আগেই অসুস্থ হবে। মহিলা শুধু অসুস্থ হবে না, আপনার ধন সম্পদও অসুস্থ হয়ে পড়বে। মানে আপনার মানি লিকুইডিটি, ক্যাশ লিকুইডিটি বন্ধ হয়ে যাবে। হুম, ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন সেটা আর অফার্স আসবে না। হুম, এবার এই জোনের কালারটা কি হচ্ছে, এই জোনের এলিমেন্ট হচ্ছে ফায়ার, কালার অবশ্যই রেড, আর শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল। হুম, আচ্ছা মেটালটা আমি বলিনি, মেটালটা আমি বলে দিই। একসাথে সব জিনিস তো মনে পড়ে না। নর্থ জোনে যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, তার যে মেটাল আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর এয়ার এলিমেন্ট হচ্ছে আপনার যেটা আছে তার মেটাল হচ্ছে স্টেনলেস স্টিল, কালার গ্রিন। আর এখানে সাউথ ইস্টের যে এলিমেন্ট সেটা হচ্ছে ফায়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্টের মেটাল হলো কপার, তামা, আর এর শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল। এবার এখানে হচ্ছে যে এন্ট্রান্স আছে E8S1, দুটো এন্ট্রান্স অবশ্যই থাকবে একটা করে জোনে। আর এর কালার হচ্ছে রেড, বোথ কালার রেড, ঠিক আছে। আগের দিন বলেছিলাম যে ক্যাশ অ্যান্ড লিকুইডিটির জায়গা এটা। এটাকে সবসময় টেক কেয়ার করে রাখতে হবে। যারা বাস্তু জেনেছেন বা জানছেন তারা অবশ্যই টেক কেয়ার করবেন। আর আপনাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে অবশ্যই বলবেন যে এই জন্যে ব্যালেন্স করার পরেও যেন ভুলভাল কিছু না করে। ভুলভাল বলতে অ্যান্টি এলিমেন্ট, অ্যান্টি কালার এগুলো যেন সেখানে নিয়ে না যায়। এবার এখানে অ্যাডভান্টেজ কারা পাবেন জানেন, অনেকে অ্যাস্ট্রোলজার আছেন, তাদের ক্ষেত্রে বেটার অপশান এইটা বাস্তুটা। তাদের কাছে ক্লায়েন্ট ভারভারকে আছে। হুম, তো তাদের ক্ষেত্রে একটা বাস্তু করার দিনে যদি 10টা ক্লায়েন্ট আসে না, তাদের মধ্যে একজন দুজনকে রাজি করানোটা কোনো ব্যাপারই না। আর আমি হচ্ছে মানে বাস্তুতে যে চার্জটা নিই আর কি, সেটা হচ্ছে ওই 25, 30, 35 এইরকমভাবে নিই। তো আপনারা ওইটা আরামসে বের করতে পারবেন। হুম, তো সেক্ষেত্রে করার জন্য বেসিক যেটা লাগবে না, আমি যেগুলো দিয়ে দেবো একদম ছাল ছাড়িয়ে দেবো, কোনো কিছু করতে হবে না। আর রেমিডিগুলো যেগুলো দেবো একদম সবই অ্যাভেলেবেল, মাথা চুলকানোর কিছু নেই, একদম সবই অ্যাভেলেবেল থাকবে, আর সহজলভ্য হবে। বাকি তারপর তো আছেই, আপনাদের প্ল্যান যদি কোনো অসুবিধা হয় দেখার, সেটাও আমি দেখে দেবো। এবার অ্যান্টি এলিমেন্ট এখানে যদি থাকে সমস্যা হবে।
ওটাই বললাম। এরপর SSE, সাউথ সাউথ ইস্ট, এখানকার এলিমেন্ট এগেইন ফায়ার এলিমেন্ট, কালার হচ্ছে রেড, আর শেপ আপনার ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গেল। হ্যাঁ, S3 S4 S3 S2 S3 হচ্ছে এখানকার এন্ট্রান্স, যার হচ্ছে কালার যথাক্রমে হচ্ছে গ্রিন আর ইয়েলো। এই জোনটাতে হচ্ছে কি সিগনিফাই করে, এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্সের জোন। যাদের হচ্ছে জিমের ব্যবসা আছে না, জিম আছে বা কেউ জিম করে, তো তাদের জন্য এই জোনটাকে সবসময় ব্যালেন্স রাখতেই হবে। এই জোনটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ওই জিমে লোক আসা বন্ধ হয়ে যাবে। আর এই জোনটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ও জিমে গিয়েও লাভ হবে না। আর তারপরে বিভিন্ন কাজের ক্ষেত্রে কনফিডেন্সটা হচ্ছে মেন একটা বিষয়, প্রমুখ বিষয়। তো সেটা হচ্ছে কনফিডেন্সটা লো হয়ে যাবে যদি আপনার এই জোনটা ডিস্টার্ব থাকে। জোন কিভাবে ডিস্টার্ব হয় সেগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করব, কাদের দ্বারা জোনগুলো ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা, এরপরে আগের পিডিএফগুলো আপনাদের, আগের দিনের পিডিএফটা দেখেছেন তো আপনারা? হুম, সাউথের যে এলিমেন্টটা আছে সেটা ফায়ার এলিমেন্ট, কালার রেড, আর শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল। S4 S5 এখানে হচ্ছে এন্ট্রান্স, এই দুটোর সেম কালার হচ্ছে ইয়েলো। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জোন, এখানে হচ্ছে নাম বদনাম জড়িয়ে থাকে। কেমন, এই জোনটা যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে বদনামই হয়, প্রতিবেশীর সাথে ঝগড়া গণ্ডগোল হয়, সমাজে দুর্নাম রটে। এখানে হচ্ছে মাস্টার বেডরুম হয় সাউথের এরিয়াতে, বাড়ির যে মালিক সেই এরিয়াতে বেডরুম, সেই বেডে থাকতে পারে, তার জন্য খুবই ভালো। এবার স্পেসিফিকভাবে আলোচনা করব যে কোন বেড কার জন্য ভালো, কোন দিক কার জন্য ভালো, সেটা হচ্ছে অ্যাস্ট্রোবাস্তুর ক্লাসে। এবার পরে এই তিনটে প্র্যাকটিক্যালের পরে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে স্বরবিজ্ঞান নিয়ে আলোচনা করব। স্বরবিজ্ঞানের একটা আলাদা কোর্স থাকবে, সেটা পরে, এই তিনটের পরে। মানে স্বরবিজ্ঞানটাও জরুরি, সেটা নিয়ে পরে আলোচনা করব যদি ইন্টারেস্টেড থাকেন, ওটা একটা আলাদা কোর্স হবে। স্বরবিজ্ঞানটা কি? হ্যাঁ, স্বরবিজ্ঞান হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট আপনার আর্থ এলিমেন্ট এখানে থাকছে, কালার হচ্ছে ইয়েলো, শেপ স্কোয়ার। আগের দিন বলেছিলাম ওটা রিলেশনশিপ আর স্কিলের জায়গা। S8 আর W1 এই দুটো এন্ট্রান্স থাকে, যথাক্রমের কালার থাকে রেড অ্যান্ড হোয়াইট। এটা রিলেশনশিপের জন্য তো অবশ্যই, যদি সাউথ ওয়েস্ট ডিস্টার্ব থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তৈরি হয়, পরিবারের মধ্যে গন্ডগোল তৈরি হয়। আর এই জোনটা হচ্ছে রাহুর এরিয়া, রাহুর জোন, রাহু প্ল্যানেটের জোন। আর সাউথটা ছিল আপনার মঙ্গলের, মার্সের। এইখানে কি বলছে, ফ্যামিলি ফটো রাখা যায়। এখানে আবার পিতৃস্থান, পিতৃ আপনার যারা পূর্বপুরুষ আছে, অ্যানসেস্টার আছে, অ্যানসেস্টার তাদের ফটো রাখতে পারেন, রাখলে আপনার জোনটা আপনার হচ্ছে উপরে আশীর্বাদ থাকবে তাদের। আপনার যা লাভড ওয়ান আছে, মানে আপনার পার্টনারের, আপনাদের কাপেল ফটো এখানে রাখতে পারেন। কাপেল ফটো রাখার আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে NNW, নর্থ ওয়েস্ট অ্যাট্রাকশনের জায়গা। তো ওইগুলো রেমেডির সময় সেগুলো বলে দেবো, কোন দিকে কোন কার ফটো রাখতে হয়। এই জোনটা ভালো থাকলে স্কিল ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট হয়। আর স্কিল ছাড়া তো জীবনে কর্ম করা যায় না, কর্মের ক্ষেত্রে স্কিলটা জরুরি। এরপর আছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এলিমেন্ট হচ্ছে স্পেস, কালার হোয়াইট অর গ্রে, আর শেপ হচ্ছে সার্কেল। এখানে যথাক্রমে দুটো এন্ট্রান্স আছে, W2 আর W3, কালার হোয়াইট অ্যান্ড ইয়েলো। এটা হচ্ছে এডুকেশন অ্যান্ড সেভিংসের এরিয়া।
ওই একটা কথা আহ, আমার বেশিরভাগ ফেস করতে হয়েছে যে বাচ্চারা পড়াশোনা করে না, কি করব বলুন? কিছু একটা রেমেডি করুন যাতে পড়াশোনা করে। তো এই জোনটা হচ্ছে সেই জোন যেখানে ব্যালেন্স করলে এডুকেশনের দিকে ব্যালেন্স হয়ে যায়, মানে ওই বাড়ির ছেলেপুলের পড়াশোনাটা উন্নতি হতে শুরু করে, সেভিংসের জায়গাটা স্ট্রং হয় এই জোনটা ব্যালেন্স থাকলে। আর যদি ডিসব্যালেন্স থাকে এই দুটো খারাপ হবে, আরও অনেক কিছু খারাপ হবে। প্রত্যেকটা ব্যক্তির জন্য তো এটা জেনারেল, কিন্তু আরও অনেক কিছুই খারাপ হয়। এইখানে স্টাডি টেবিল রাখতে পারেন, তারপর স্টাডি রুম হয় স্টাডি রুম তৈরি করা যায়, লকার রাখা যায় যেটাতে হচ্ছে টাকা পয়সা রাখতে পারেন এই এরিয়াতে। তবে লকারের জন্য বেস্ট জোন, আপনার মিরর কোন দিকে রাখবেন, ঘড়ি কোন দিকে রাখবেন, সেগুলো ভালো করে আলোচনা করব পরে রেমিডিয়ালিতে। ওয়েস্ট একটা ইম্পর্ট্যান্ট জোন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জোনগুলোর মধ্যে এটা একটা জোন যেটা ডিসব্যালেন্স হলে একদম জীবনে গেইন রুখে যাবে আর কি। এখানের এলিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে স্পেস এলিমেন্ট, কালার হোয়াইট আর গ্রে, শেপ হচ্ছে সার্কেল। W4 আর W5 এটা হচ্ছে কালার হোয়াইট অ্যান্ড ইয়েলো। ওয়েস্ট জোনটা হচ্ছে গেন অ্যান্ড প্রফিটের জোন। এইখানের এই এরিয়ার যে প্ল্যানেট আছে সেই প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন বা শনি। বুঝতেই পারছেন কতটা ইম্পর্ট্যান্ট এখানে, যদি ডিসব্যালেন্স হয় কীরকম হতে পারে ডাউনফল। এইখানে সবচেয়ে বেটার হয় লকার রাখার, সবচেয়ে বেটার না, বেটার জোন হচ্ছে দুটো আছে, সেটা হচ্ছে নর্থে লকার রাখতে পারেন আর ওয়েস্টে রাখতে পারেন। এটা হচ্ছে বেটার জোনের মধ্যে একটা। এখানে টেম্পেল রাখলে খুব ভালো হয়, মানে টেম্পেল বলতে পূজা ঘরও করতে পারেন, যেটা নর্থ ইস্টের পরের স্থান এটা ওয়েস্ট। এখানে ভ্যালুয়েবলস, আপনার যে দামি জিনিসপত্র আছে সেগুলো রাখতে পারেন, পাসবুক, চেকবুক, সেফ লকারের মধ্যে এগুলো রাখতে পারেন এই এরিয়াতে। এবার জোন অনুযায়ী কি কি জিনিস রাখতে পারেন সেগুলোর জন্য আলাদা আমি চার্ট দিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো পরে, এটা আলোচনা করেই দেবো। WNW ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এখানকার এলিমেন্ট হচ্ছে স্পেস, কালার হোয়াইট আর গ্রে, আর শেপ এগেন সার্কেল। তো W6 আর W7 এই দুটো এন্ট্রান্স এখানে থাকছে, আর এর কালার যথাক্রমে ইয়েলো অ্যান্ড হোয়াইট। অ্যাট্রিবিউটস হচ্ছে এইখানে সিমিলার থাকে কতকটা, সেটা হচ্ছে ইএসি, যেখানে ওই অ্যাংজাইটি আর চার্নিং বলেছিলাম ইএসি জোন, সেটারই অপোজিটে আছে। এখানে হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড ডিটক্সিফাই, কতকটা একই। এইখানে প্রাচীনকালে যে তত্ত্ব ছিল সেইখানে রোদন কক্ষ বানানো হতো, কেঁদে হালকা হওয়ার জন্য। রাজারা যখন যুদ্ধে যেত তাদের রানীরা এই রোদন কক্ষে গিয়ে, বা কোপ ভবন, রোদন কক্ষ বা কোপ ভবন বলা হতো, সেইখানে গিয়ে কান্নাকাটি করে হালকা হয়ে নিজের বেডরুমে চলে আসতো, নিজের যে মহল আছে সেই মহলে চলে আসতো। তো এই জন যদি ডিস্টার্ব থাকে তাহলে কি হবে, ডিপ্রেশনে পড়ে যাবে, ডিটক্সিফাই হয়ে যাবে, আর তার সাথে অ্যাডিকশান চলে আসবে। এই জোনটা অ্যাডিকশান দেবে, হ্যাঁ, মানুষকে নেশাগ্রস্ত করে দেবে। এবার আরেকটা জিনিস বলি, অনেক বাড়িতে এরকম আছে যে নেশাগ্রস্ত মানুষ, মদের নেশা হতে পারে, বাকি ধোঁয়ার নেশা হতে পারে। তো বিভিন্ন রকম এই নেশাগুলো ছাড়ানোর জন্য রিকোয়ারমেন্ট আপনাদের কাছে আসবে, এটা মাস্ট, আমার কাছেও আসে। আমি একটা বিশেষ জোনে সেই ব্যালেন্স করে দিই যেখানে কি নেশা ছেড়ে যায় আর কি, ধীরে ধীরে ছাড়বে। এটা তো অ্যালোপ্যাথি নয় যে ইঞ্জেকশন দিলাম আর লাফিয়ে উঠলো তুরন্ত ছুটতে শুরু করে দিল, এরকম নয়। নেশা ছাড়ানোর জন্য জোন আছে, সেই জোনটাকে ব্যালেন্স করে দিলে হয়ে যাবে, ওটা ব্যালেন্সিংয়ের সময় বলে দেব। এইখানে অবশ্যই ওয়াশরুম বানানো যায়, আর ওয়াশিং মেশিন রাখা যায়। এই শুধু দুটো করে নয়, আরও অনেক কিছুই রাখা যায়, সেগুলো পরে লিস্ট দেব। এরপর আসছে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট জোন, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট জোন। নর্থ ওয়েস্ট যেখানকার প্ল্যানেট হচ্ছে মুন অর্থাৎ চন্দ্র। তো এই চন্দ্র, এই নর্থ ওয়েস্টের এরিয়ায় দুটো এলিমেন্ট আছে, হ্যাঁ, আর্থ এলিমেন্ট আর স্পেস এলিমেন্ট।
এটা হচ্ছে কম্বাইন্ড আছে, ওই জন্য করে রেমেডি করার সময় এখানে ইয়েলো কালারও ব্যবহার করা হয়। আমি প্রথম প্রথম যখন এ করছি মানে এর মধ্যে এসেছিলাম, তখন আমি ভাবতাম যে এদিকে ইয়েলো কালার দিয়ে রেমেডি কেন হচ্ছে। তো পরে যখন জানতে পারলাম যে এইখানে ডাবল অ্যাকশন হচ্ছে, ডাবল এলিমেন্টের অ্যাকশন হচ্ছে, তো সেইখানে আর্থ এলিমেন্ট আর স্পেস এলিমেন্ট, তো আর্থ এলিমেন্ট যেখানে থাকবে এর কালার হচ্ছে ইয়েলো, তো ইয়েলোটাকে ব্যবহার করে এখানে কখনো সখনো ব্যালেন্স করা হয়। সেটা সেটা হচ্ছে সেই বাড়ির প্ল্যান অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী, এটা জেনারেল রেমেডি নয়, এটা পরিস্থিতি অনুযায়ী করতে হয়, ওটা বুঝে শুনে করতে হবে। তো এখানে দুটো মিক্স আছে, ইয়েলো অ্যান্ড হোয়াইট। এগেইন এখানে দুটো এন্ট্রান্স আছে, W8 আর EN1, এর কালার ব্লু অ্যান্ড হোয়াইট। এখানে দেখছেন এই জোনটা আছে, জোনের কালার এখানে ডাবল হয়ে যাচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট, আর এখানে এন্ট্রান্সের কালার দেখছেন ডাবল, এখানে আলাদা ব্লু প্লাস হোয়াইট। তো এইটাকে আলাদা করে মনে রাখতে হবে আপনাদের। আর যেখানে আমি এমন পরিষ্কারভাবে লিখে রেখেছি, আপনাদের একটু করে চোখ বুলালে না এগুলো মনে থেকে যাবে। অনেকেই জানেন, কিন্তু আবার একটু করে চোখ বুলিয়ে নেবেন, তো আবার মনে পড়ে যাবে। এটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড সাপোর্টের জোন। মুন রিপ্রেজেন্টস যে রিলেশনটা অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে দেখেন আপনারা, যে মুন হচ্ছে মায়ের, মা ডিস্টার্ব হয়ে যায় যদি এই নর্থ ওয়েস্ট ডিস্টার্ব হয়, মুন ডিস্টার্ব হয়, মানে প্ল্যানেট মুন ডিস্টার্ব হয়, তো তখন মায়ের শরীর খারাপ হয়ে যাবে। এইগুলো নিয়ে পরে আরও আলোচনা করব। এবার আরও বড় জিনিস যেটা হয় সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং খারাপ হয়ে যায়। ব্যাংকিং খারাপ হলে কি হবে, আপনার জমা টাকা খরচ হয়ে যাবে, জমানো টাকা না ইনভেস্ট হয়ে যাবে এখানে সেখানে, বা কারোর কাছে বেরিয়ে যাবে অকারণে। নর্থ ওয়েস্ট খারাপ থাকলে আপনার লিগ্যাল ইস্যু চলে আসবে, সাউথ ওয়েস্টেও তাই হয়, সাউথ ওয়েস্ট খারাপ থাকলে লিগ্যাল ইস্যু চলে আসে। এবার ব্যাড এন্ট্রান্স সম্পর্কে যখন আলোচনা করব, যে কোন কোন ব্যাড এন্ট্রান্সগুলো কী কী নিয়ে আসতে পারে, হুম, আছে এরকম প্রভার্টি নিয়ে আসে, সেগুলো নিয়ে আলোচনা করব এন্ট্রান্সের সময়। আর সাপোর্ট পাওয়া যায়, এই জোনটা ব্যালেন্স থাকলে না সাপোর্ট পাওয়া যায়, আর এই জোন ডিসব্যালেন্স থাকলে বিপরীত হবে, আপনার সাপোর্ট চলে যাবে জীবন থেকে। এটা ডিসব্যালেন্স থাকলে কী হবে, ব্যাংক লোন, তারপরে ফিনান্সিয়াল হেল্প, এগুলো থেকে বঞ্চিত হয়ে যাবেন। মানে ব্যাংক লোন চাইতে গেলেন পেলেন না, বা ব্যাংকে দেনা হয়ে গেল, ওই লোনটাই হয়ে গেল। তো এইটা গেল 16টা জোনের অ্যাট্রিবিউশন। একটু দেখি আজকে এন্ট্রান্স নিয়ে কতটা বলা যায়। এন্ট্রান্স হচ্ছে আমাদের প্রবেশদ্বার, অনেক কিছুই ডিপেন্ড করে। ওই জন্য করে বাস্তু করতে গেলে না কয়েকটা বিশেষ জিনিস দেখতে হয়, যে সেই বাড়ির এন্ট্রান্স কোনটা হচ্ছে, মেন এন্ট্রান্স কোনটা হচ্ছে, মেন এন্ট্রান্স প্রধান প্রবেশদ্বার। ভিতরের যে দরজাগুলো আছে, ঘরের দরজাগুলো আছে, ওগুলো অতটা এফেক্টিভ নয়, কিছু কিছু সময় অ্যাট্রিবিউশন দেখতে হয়, তো সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু মেন এন্ট্রান্সটা হচ্ছে সবচেয়ে জরুরি, ম্যান্ডেটারি। তো এখানে হ্যাপিনেস, হেলথ, প্রসপারিটি, এগুলো সবই ডিপেন্ড করে এই মেন এন্ট্রান্সের ক্ষেত্রে। তো চলুন দেখে নিই যে আমাদের 32টা যে এন্ট্রান্স আছে সেটা কি কি। E1 থেকে শুরু করি। E1 এ যদি কারোর এন্ট্রান্স হয়, তো সেটা কি হবে, সাডেন লস নিয়ে আসবে। লসটা কেমন হতে পারে, মানি লস। আরও কি করবে, ফায়ার রিলেটেড অ্যাক্সিডেন্ট দেবে। ফায়ার রিলেটেড অ্যাক্সিডেন্টটা কেন দেবে, এইটা যখন দেবতা কোর্স করব সেইখানে, ওইখানে গিয়ে আলোচনা করব যে কেন এই ফায়ার রিলেটেড অ্যাক্সিডেন্টটা হচ্ছে। এখানে একটা দেবতা আছে যার অ্যাট্রিবিউশন অনুযায়ী এরকম হয়ে যাবে, যাই হোক। এরপরে আছে E2। E2টা যে এন্ট্রান্স, এগুলো অবশ্যই নেগেটিভ এন্ট্রান্স, কিন্তু পজিটিভ এন্ট্রান্স যখন আসবে আপনি দেখে অ্যাট্রিবিউশন দেখে বুঝতে পারবেন যে এটা পজিটিভ এন্ট্রান্স। E2 যাদের এন্ট্রান্স হবে, ফিমেল চাইল্ড বার্থ, ওই বাড়িতে মহিলা আধিক্য থাকবে, এরকম একটা ব্যাপার, মানে মহিলার সংখ্যা বেশি থাকবে। আনওয়ান্টেড এক্সপেন্সেস, অযাচিত খরচ হবে, এইদিকে যদি এন্ট্রান্স থাকে। এরপর E3। E3 হচ্ছে ভেরি গুড এন্ট্রান্স, ক্যাশ ফ্লো বজায় থাকবে, প্রফিট অ্যান্ড সাকসেস হবে।
E4 এই E3 E4 সবসময় 3 আর 4 যখন দেখবেন না যে কোনো জোনের 3 আর 4 ভালো হবে। এবার কিছু জায়গায় ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোবাস্তুর কোর্সে জানতে পারবেন যে কাদের জন্য ভালো জোনে এন্ট্রান্স থাকা সত্ত্বেও তাকে ভালো ফল দেবে না। মানে যদি দেখেন যে নর্থের এন্ট্রান্স আছে E3 বা E4 এ এন্ট্রান্স আছে, আর তার যদি মার্কারি খারাপ থাকে, মার্কারি কেন খারাপ থাকে যারা অ্যাস্ট্রোলজি জানেন তারা অবশ্যই জানেন, ওটা পরে আলোচনা করব, এইখানে ওই আলোচনায় যাব না। তো সেখানে তার ক্ষেত্রে ভালো ফল দেবে না, তো ওটা রেমেডি করে ঠিক করতে হবে। সবকিছুর যেমন সমস্যা আছে তার সমাধানও আছে। এবার E4 এ কি হয়, গভর্নমেন্ট সাপোর্ট পাওয়া যায়। E4 এ এখানে হচ্ছে সান, তো সান যে সোশ্যাল কানেকশন বলেছিলাম, জোনের অ্যাক্টিভিশন, সেখানের কানেকশনের সাথে মিলিয়ে নিই সেই অ্যাক্টিভিশনের সাথে গভর্নমেন্ট সাপোর্ট, গভর্নমেন্ট রিলেটেড কিছু হতে গেলে সেখানে সানকে দেখতে হয়। তো এখানে গভর্নমেন্ট সাপোর্ট পাওয়া যায় আর গভর্নমেন্ট রিলেটেড প্রফিট হয়। অনেকে দেখবেন যে ওই বিডিও বা বিভিন্ন রকম কাজে আর কি, এইখানে গভর্নমেন্টের যে টেন্ডারগুলো বের হয় সেগুলো ওরা পায়। তো সবাই পায় না, তো অনেক কন্ট্রাক্টর আছে তারা পায় না, যারা পায় দেখবেন তাদের শানটা ভালো আছে, তাদের এন্ট্রান্সটা গিয়ে চেক করবেন, হয়তো E3 E4 বেরিয়ে যেতে পারে, E4 বেরিয়ে যেতে পারে। হুম মানি আর মানি আর ওয়েলথ নিয়ে আসে। মানি আর ওয়েলথ পার্থক্যটা অবশ্যই একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন যে মানি টাকা আর সম্পদ কি, তাহলে আরো বেশি করে ইনকাম করতে পারবেন। E5, E5 এর এন্ট্রান্স সাডেন শর্ট টেম্পার, মানে সাডেন শর্ট টেম্পার উইথ স্মল ইস্যু, ছোটখাটো কারণে মাথা গরম করে রাগারাগি করা, এটাই হচ্ছে এই জোনের একটা বৈশিষ্ট্য, বা জোন বলছি এই একটা এন্ট্রান্সের বৈশিষ্ট্য যদি থেকে থাকে। তো এরকম বাড়ির কোনো না কোনো সদস্য বা ম্যাক্সিমাম সদস্য এইরকম আচরণ করতে পারে। এবার তার চার্টে না, বার্থ চার্টে ওইরকম ভাব কম্বিনেশন দেখা যাবে, কারণ পরিবেশটা আগে, আর পরিবেশটার আগে তার হচ্ছে চার্টটা, ওই চার্টটা বহন করে। আর যে কোনো বাড়ির যে বাস্তু আছে না, ওই বাড়িতে যে মানুষগুলো বাস করে দেখা যাবে যে ওদের চার্টগুলো অনেকটা ক্ষেত্রে সিমিলার, ওই বাড়ির সবারই সেই জন্য ওই সিমিলার হয় বলেই ওরা এক বাড়িতে আছে। এটার ক্ষেত্রে তর্ক করে অনেক কিছু হবে, কিন্তু এটা বুঝতে হবে যে এদের জেনারেল ভাবে যদি ধরা হয় তাহলে বুঝতে হবে যে ওই বাড়ির সবার সাথে একটা সিমিলারিটি আছে, যার জন্য করে ওরা এক বাড়িতে আছে। এরপর E6, পিপল ডোন্ট কিপ আপ প্রমিসেস। এখানে একটা জিনিস হয়, প্রমিস তো রাখতে পারেন, আর তারপরে আরেকটা জিনিস হয় নিজের যে মনের কথা না প্রকাশ করে বলতে পারে না, ভিতরের ভাবটা প্রকাশ করতে পারে না, ফাম্বেল হয়, চেপে যায়, মনের মধ্যে কবর দিয়ে দেয়, নিজের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে না, নাহলে বলতে গেলে আটকে যায়। এরপরে E7, E7টা একটা নেগেটিভ এন্ট্রান্স অবশ্যই। এই এন্ট্রান্সটা যাদের থাকে না তারা নেগেটিভ ব্যবহার করে, ব্যাড বিহেভ করে, আর তাদের ইন্টেনশন ব্যাড থাকে। আপনারা যখন গ্রিড করবেন, যখন কারোর বাস্তু গ্রিড করবেন বা কোনো প্ল্যান গ্রিড করবেন, সেখানে যদি কারোর E7 পান না, তো সেই বাড়ির মানুষের ক্যারেক্টার সম্পর্কে জানতে পেরে যাবে, গ্যারান্টি। ওই বাস্তুটা গ্রিড করার পরে ও চার্ট না দেখে ওদের বিহেভিয়ার সম্পর্কে জানতে পেরে যাবেন। এটা সিস্টেমের জিনিস, কোনো রকম তুক্কাবাজি না, সব সিস্টেমের জিনিস। এখানে সবকিছু অলরেডি মেনশন করা আছে, লেখা আছে, আমরা নিজেরা কিছু তৈরি করিনি। এরপরে E8 আছে। E8টা কি হবে, মে সাফার ডিউ টু অ্যাক্সিডেন্ট, লসেস এন্ড থেফট। তো এইখানে কেন এরকম হয়, এখানে আরো অনেক কিছু জিনিস জড়িয়ে থাকে। এই ফায়ারের জায়গায়, অগ্নির জায়গায় ঠাকুর ঘর চলে আসলে অ্যাক্সিডেন্টটা হয়, এটা পরে রেমেডির ক্ষেত্রে বলবো তখন, যে কেন জোনটা ডিস্টার্ব হয়, আরো অনেক কিছু সমস্যা আছে। তো এখানের অ্যাট্রাকশনটা কি আছে, E8 যদি গেট হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়, লসেস হয়, আর চুরির ভয় থাকে, অনেকের বাড়িতে চুরি হয়। যে কোনো রকম ভাবে চুরি হতে পারে, তো চুরি হয়, তো জানবেন যে ওদের বাড়িতে এই এন্ট্রান্সটা থাকার সম্ভাবনা অধিকাংশভাবে বেশি।
এই গেল। আগে হচ্ছে এবার S1। S1 এখানে একটা নেগেটিভ এন্ট্রান্স, যেটা ওই কর্নারের যে এন্ট্রান্স হয় আর কি, সাউথ ইস্টের এন্ট্রান্স। তো এই দুটো মিলিয়েই হচ্ছে E8 আর S1। এরা পাশাপাশি ওই একই রকম ধরনের ফল দেয়। এখানে যদি এন্ট্রান্স হয় তাহলে হচ্ছে ওই বাড়ির পুরুষদের নেগেটিভ প্রভাব বেশি পড়ে, তাদের উন্নতিতে বাধা হয়। কারণ ইনকাম কারা করবে? ক্যাশ কারা আনবে বাড়িতে? পুরুষরাই ইনকাম করবে। তাদের ক্ষেত্রে যাবো না, মহিলারাও ইনকাম করে, কিন্তু পুরুষরা জেনারেলি ইনকাম করেন, তাদের ইনকামের ক্ষেত্রে বাধা আসবে, তাদের ক্যারিয়ারে ক্ষতি হবে, তারা টাকা পয়সা ধরে রাখতে পারবে না, তারা ধার দিলে ফেরত পাবে না, এরকম হবে। এরপর আছে S2, গুড ফর পিপল ওয়ার্কিং আন্ডার আদার পিপল, মানে যারা সার্ভিসে আছেন, হুম, যারা চাকরি করেন, সে কোম্পানি হতে পারে বা গভর্নমেন্ট হতে পারে, যে কোনো রকম, তাদের ক্ষেত্রে ওই কারোর আন্ডারে কাজ করা না, কারোর আন্ডারে কাজ করার ক্ষেত্রে তাদের জন্য সুইটেবল, ওই দিকে দিকে থাকে, তারা সুফল পাবে সবসময়। ওই চাকরি বাকরি করে সুখে জীবন যাপন কাটাবে, যেমন ভাবে কাটানো যায়। S3 এন্ট্রান্স, সব দিকের S3 S4 ভালো। তো এগেন সাউথের দিকেও S3 ভেরি গুড, লট অফ মানি নিয়ে আসে অ্যান্ড প্রফিট দেয়। প্রফিটের কথা যখন আসছে তখন বিজনেস রিলেটেড একটা কথা জড়িয়ে আছে ইন্টারনালি। তো বিভিন্ন জায়গায় যখন ফ্যাক্টরি ওপেন হয়, তো ওরা ইচ্ছা করেই S3 এন্ট্রান্সকে বাড়াবা দেয়, ওটাকে ওপেন করে যাতে কিনা ওর ফ্যাক্টরিটা ভালো চলে। S4টাকেও ওপেন করতে হয় ফ্যাক্টরির ক্ষেত্রে। S4টাও একটা হাইলি সাকসেসফুল একটা এন্ট্রান্স। ফ্যামিলি ব্লেসড উইথ মোর সন, যার বাড়িতে, এটা হচ্ছে জেনারেল কথা, কিন্তু কিন্তু যারা ওই একটি সন্তানের ইয়ে করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নয়। তবে এটা জেনারেল ভাবে যে রুলসটা আছে সেটা হচ্ছে S4 যদি এন্ট্রান্স থাকে তাদের বাড়িতে একাধিক ছেলে সন্তান থাকে। ফ্যামিলি ব্লেসড উইথ মোর সন্স। S5 নেগেটিভ এন্ট্রান্স, আর এ কি করে? মাইন্ড ব্লক করে রাখে, ডেবিট লাগে। আচ্ছা, একটা জিনিস, এইখানে হচ্ছে ঋণ হয়, এই এন্ট্রান্সটাতে ঋণ বাড়ে। S5 এন্ট্রান্স থাকলে তাদের ঋণ হয়। ঋণের পর ঋণ বাড়তে থাকে। আচ্ছা, S6, এটাও খুব খারাপ একটা এন্ট্রান্স। এই এন্ট্রান্সটা যদি থাকে না, দারিদ্রতা আসে। মে সাফার ফ্রম প্রভার্টি, দারিদ্রতা বয়ে নিয়ে আসে বা দারিদ্রতায় ভোগে। আর এটা দেখা যাবে যে এটা খারাপ এন্ট্রান্স। খারাপ এন্ট্রান্সের একটা ভালো ইয়ে কথা মনে করিয়ে দিই আপনাদের, যারা জানেন তাদের, আর যারা জানেন না তাদের জন্য, তাদের বলে দিচ্ছি, মনে থাকবে। 180 ডিগ্রি থেকে সম্ভবত 245 এই পর্যন্ত যে এন্ট্রান্সগুলো হয় সেগুলো হচ্ছে খারাপ, খারাপ এন্ট্রান্স, ব্যাড এন্ট্রান্স। আচ্ছা, এরপরে S7, এটাও সেই প্রপার্টি ওয়েস্ট অফ এফর্টস। এখানে হচ্ছে যা কিছু এফোর্ট লাগাবে সবই কিছু নষ্ট হয়ে যাবে আর দারিদ্রতা বয়ে আনবে। S8, এটাও একটা খারাপ এন্ট্রান্স। এটা কি করে? এই এন্ট্রান্স, এইটা হচ্ছে ব্যাড, মানে একেবারে ব্যাড এন্ট্রান্স। এটা সেই বলা হয় যে এটা সাউথ ওয়েস্টের এন্ট্রান্স, রাহুর এন্ট্রান্স। দুটো জিনিসের রেমেডি এড়িয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে নর্থ ইস্টের টয়লেট আর সাউথ ওয়েস্টের এন্ট্রান্স, এই দুটোকে এড়িয়ে যাওয়া হয়। বর্তমানে অনেক রেমেডি করছেন এর, কিন্তু আমি নিজেই এড়িয়ে যাই। আমি রেমেডি বলি না বা করিও না, কারণ আমি ওরকম ভাবে শিখিনি। আমাকে এড়িয়ে যেতে বলা হয়েছে, আমি এড়িয়ে যাই। আর যদি কেউ বলে, জোরাজুরি করে যে রেমেডি করে দিন, হ্যাঁ, কিছু একটা রেমেডি করা যায়, রেমেডি করে দেওয়া যায়, সেটা রেমেডি ক্লাসে আলোচনা করবো। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট এন্ট্রান্স, এন্ট্রান্স হচ্ছে রাহুল এন্ট্রান্স। এটা ভেরি ব্যাড এন্ট্রান্স, আর সমগ্র জগৎ থেকে না ডিটাচড হয়ে যায়,
সমস্ত রকম ভালো কিছু উন্নতি থেকেও ডিটাচড হয়ে থাকে এই দিকে এন্ট্রান্স থাকলে। লিগাল ইস্যু চলে আসে, জেল হাজতও খাটতে পারে, এরকম হয়। আমার জানা, উম, আমি তো নাম করতে পারবো না, আমার জানা এরকম এন্ট্রান্স দেখেছি যাদের ওই শ্রীঘরের ভাত খাওয়া হয়ে গেছে এই এসডব্লিউর এন্ট্রান্স থাকার জন্য। আমার নিজের ব্যক্তিগতভাবে দেখা চোখে যে সাউথ ওয়েস্টের এন্ট্রান্স আছে আর শ্রীঘরের যাতায়াত আছে। W1 এর এন্ট্রান্স নেগেটিভ আর ফিনান্সিয়াল লস দেয়। W2 ইনস্টেবিলিটি অ্যান্ড ইনসিকিউরিটি ইন লাইফ, জীবনে স্থিরতা থাকে না, একটা স্টেবিলিটি থাকে না, এস্টাবলিশমেন্ট থাকে না, ইনসিকিউরিটি চলে আসে জীবনে, আশা ভরসা চলে যায়, কি করবে সে বুঝে উঠতে পারে না এই W2 এন্ট্রান্স থাকলে। এগুলো স্পেসিফিক ভাবে আর কি। W3 গুড এগেইন মানি, আর এদিকে শনি দেবতার এরিয়া, এই পশ্চিম দিক। আবার এইদিকে অনেকে হচ্ছে ভয় পেয়ে থাকেন শনি দেবতাকে নিয়ে, আদৌ ভয় পাওয়ার কিছু নেই, পরে আলোচনা করব। কারণ ওয়েলথ দিতে হলে না, সম্পদ দিতে হলে সেই শনির হাত থেকেই আসবে। আর ভাগ্যরেখাটা আপনাদের ওই শনি পর্বতে গিয়ে মিশলেই তখন দেখবেন আপনি কতটা সম্পদশালী হয়েছেন। এটা হচ্ছে জেনারেল আর কি, স্পেসিফিক নয়, কারোর ব্যক্তিগতভাবে বলছি না। তো এটা হচ্ছে গুড এন্ট্রান্স, মানি, গ্রোথ অ্যান্ড প্রসপারিটি নিয়ে আসে এই এন্ট্রান্স। W4 এগেইন এটা হচ্ছে গুড এন্ট্রান্স, এদিকে একটা দেবতা থাকে, সেটা হচ্ছে মানে দেবতা না, গন্ধর্ব, পুষ্পদান্ত। সেখানে উইশ লিস্ট লাগালে হচ্ছে সেটা ফুলফিল হয়। হুম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে লিস্ট লাগানোর জন্য, তো সেটা আপনাদেরকেও বলবো কিভাবে উইশ লিস্ট লাগাতে হয়। মাল্টিপল বলবো আমি, একরকম বলবো না, মাল্টিপল ভাবে বলবো, যেটা আপনারা অ্যাকসেপ্ট করতে চান বা আপনাদের ক্লায়েন্টদের যেরকম ভাবে দিতে চান। এখানে হ্যাপিনেস চলে আসে জীবনে, এন্ট্রান্স থাকবে, জীবনটা হচ্ছে স্মুথ হয়ে যায়, সরল। তাহলে যে অবস্টাকেলস থাকবে না সেটা নয়, থাকবে, কিন্তু এই এন্ট্রান্স থাকলে এর সুখকর বেনিফিটটা পাবেন আপনারা। এবার এরপরে আছে W5 নিউট্রাল। এদিকে যদি এন্ট্রান্স থাকে না, মানুষ কি করে, তার যে বিষয় আছে সেই বিষয়ে হচ্ছে পারফেক্ট হতে চেষ্টা করে বা অন্যদেরকে পারফেক্ট ভাবে দেখতে চায়, কোন রকম কাজ পারফেক্ট ভাবে দেখতে চায়, আর অন্যের সাথে বাক বিতণ্ডা বেঁধে যায়। হুম, যেহেতু এটা ডিপ্রেশনের এরিয়া, তো অন্যের সাথে বাক বিতণ্ডা বাঁধবেই, তার জন্য দায়ী হচ্ছে W5 এর এন্ট্রান্স, সরি W5 না, W6 এর এন্ট্রান্স। W5 তো আগে বলে দিয়েছি, এখানে আমার লেখাটা চেঞ্জ করা হয়নি, যাই হোক। ওহো, কোথাও একটা ভুল হচ্ছে, এক মিনিট আমি একটু চেক না। এটা হচ্ছে আমার চেঞ্জ করা হয়নি, ভুলে গেছিলাম হয়তো। ভেরি গুড এন্ট্রান্স ফর মানি, এই এন্ট্রান্সটা আমার বাড়িতে আমি ওপেন করে রেখেছি। এটা কি করে জানেন, এই যে এই এন্ট্রান্সটা যাদের থাকে তারা মাল্টিপল উপায়ে ইনকাম করার চেষ্টা করে। সেই এবিলিটি যদি নাও থাকে, সেই স্কিল যদি নাও থাকে, তবুও লম্ফঝম্প করে, আমার নিজের চোখে দেখা। ওটা সম্ভবত অশোকনগর বলে একটা জায়গা আছে, আমার খেয়াল নেই, ওইখানের একটা লোক, নামটা আমি ভুলে গেছি, বারবারই আমাকে বলতো, আমি দেখতে পাচ্ছি ওর এই এবিলিটি নেই, সে চাকরি করে, সরকারি চাকরি করে, ওই 65-70 হাজার টাকা ইনকাম করে, কিন্তু অন্য দিক দিয়ে ইনকাম করার জন্য সবসময় লাফালাফি করে, কিন্তু সময় পায় না, ইনকাম করার সময় নেই তার। অন্য দিক দিয়ে, অন্যদিকে স্কিলও থাকতে হবে, কিন্তু ওর N3 এন্ট্রান্স আছে, তাই এই চিন্তাভাবনাটা মাথায় থাকে যে আমি মাল্টিপল উপায় থেকে ইনকাম করব। আর যাদের স্কিল আছে তাদের জন্য তো খুবই ভালো। আর আপনারা যারা জেনে যাচ্ছেন, অবশ্যই N3 এন্ট্রান্সটা ওপেন করে নেবেন, তো দেখবেন মাল্টিপল সাইট থেকে আপনাদের ইনকাম আসছে। এর জন্য অবশ্য অনেক কিছু ডিপেন্ড করে, যে আপনার বরাতে মাল্টিপল ইনকাম আছে কিনা, মানে মাল্টিপল সোর্স থেকে ইনকাম, সোর্স অফ ইনকাম মাল্টিপল হবে কিনা, এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে।
এটা আমার বাড়িতে আমি ওপেন করিয়েছি। N4 আমার মেন এন্ট্রান্স ছিল, সেটা আছে। আর N5টাকে আমি ইচ্ছে করেই ওপেন করেছি N4-এর সাথে পাশে ডোরটাকে এক্সটেন্ড করেছি, বাড়িয়েছি। তার কারণ হলো আমি আগে প্রচুর আমার রাগ হতো আর কি, আমি ক্রোধান্বিত ছিলাম এরকম একটা ব্যাপার ছিল, প্রচুর রেগে যেতাম অল্পেতে। তো সেগুলো ওই এন্ট্রান্সটা যখন আমি বাই ডিফল্ট ওপেন করে দিয়েছি, তা সেগুলো আমার চলে গেছে, অনেকটাই চলে গেছে। আমাকে কেউ এখন যত খারাপ কথা বলুক, আমার সেইগুলোই হয় না। আর এটাতে একটা জিনিস হয়েছে, স্পিরিচুয়াল গেন হয়েছে আমার। স্পিরিচুয়াল গেন বলতে হচ্ছে, অকাল্ট সায়েন্সে তো এসেছি, এখান দিয়ে ইনকামও করছি, যেটা আমি বললাম যে কিছু উঠছে না। দেখুন তো কোনো তার পড়ছে বোধহয়, গন্ধ আসছে। ওটা খুলে নিন। ঢুকে দেখুন তো, ওইটা কোথাও একটা পুড়ছে, ওদের তারটার পুড়ছে। গরম হয়ে গেছে ওটা, ওটাই না? তাহলে ওই ভিতরে ওয়্যার পুড়েছে। ও, ওটা লিকেজ হয়েছে, আচ্ছা। ওই পাওয়ারের ফ্ল্যাকচুয়েট হয়েছে। ও, ভাগ্যিস ল্যাপটপ কিছু। আচ্ছা, হুম, বেঁচে গেছি। এই ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার, হাত থেকে বাঁচায় হচ্ছে রাহু। বেঁচে গেছি, যাই হোক। ওয়ান অফ দ্য বেস্ট ইন্টার্নস, গুড ফর মানি। এরপর হচ্ছে একটা এন্ট্রান্স আছে, সেটা হচ্ছে N4, যেটা আমি বলছিলাম মানি অ্যাবান্ডেন্সের জন্য সবচেয়ে বেটার, ইনহেরিটেড অ্যান্ড আর্ন মানি। এই দিকের এন্ট্রান্স থাকলে কি হয় জানেন, এখানে হচ্ছে ভাল্লাট বলে একজন যক্ষ আছে। ভাল্লাটকে কুবেরের হচ্ছে ধনরক্ষক, উত্তর দিকে কুবেরের স্থান, আর কুবেরের ধনরক্ষক হচ্ছে ভাল্লাট। এই দিকের এন্ট্রান্সটা খুবই জরুরি ওপেন করার। হুম, কারণ মানি আর অপরচুনিটি এই দিক দিয়েই আসবে। ওয়াটার এলিমেন্ট এদিকে আছে, ফ্লো বাড়াবে, সুযোগ নিয়ে আসবে, অপরচুনিটি নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো, আপনাদের চার্টগুলো আপনারা দেখবেন বা কাউকে দিয়ে দেখিয়ে নেবেন, নেওয়ার পরে এই N4 এর এন্ট্রান্সটা ওপেন করে নেবেন, আপনাদের জন্য খুব ভালো হবে। কারণ সুযোগ আপনাদের দরকার, কাজের সুযোগ দরকার, তো সেক্ষেত্রে N4 এর এন্ট্রান্স দরকার। N5 আগে বলেছিলাম, যেটা রিলিজিয়াস করে, মানুষকে তৈরি করে। আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে জানি, কারণ আমি আগে তেমন কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে জুড়ে থাকলেও কিছু করতাম না আর কি। এখন সেটা কিছু রকম করি, এটা বলতে পারবো না, কিন্তু করি, প্র্যাকটিস করি, স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, যেটা কিনা এই এন্ট্রান্সটা তার জন্য দায়ী। এবার আমার দশা বা মহাদশা বা আমার চার্টে রয়েছে, সেটা পরের গল্প, কিন্তু এর ক্ষেত্রে আমার পরিবেশটাও দায়ী। পরিবেশটা তৈরি করা হয়েছে, এটা আমি হ্যান্ডমেড তৈরি করেছি। আরেকটা জিনিস, কাম, শান্ত হয়ে যাওয়া। ওই যে বললাম ক্রোধ ছিল মনে, সেটা হচ্ছে শান্ত হয়েছে। মানে ওই বললাম গালাগালি দিয়ে বা মারার উদ্যত হয়েও সামনে থেকে করে গেলে আমি রেসপন্স তেমন করবো না, আর বুদ্ধিটাকে কাজে লাগাবো। কিন্তু ওইটা আগে ছিল না, হাইপার হয়ে যেতাম, কেউ কিছু সামান্য কিছু বললে হাইপার হয়ে যেতাম ব্যক্তিগত ক্ষেত্রে। তো এগুলো আপনাদের যাদের এরকম ভাব, কিছু অবস্টাকেলস আছে, আপনারাও করে নেবেন, সেটা ভালো খুবই। N6 এ কি করে, মে লিড টু উইক কানেকশন ইন সোসাইটি। সমাজে কি করে, যোগাযোগ ব্যবস্থাটাকে দুর্বল করে দেয়। হুম, যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে যায়। এবার N7, গার্লস ডেয়ার টু বিয়ন্ড ট্র্যাডিশনাল বিলিভ অ্যান্ড কালচার। N7 এর এন্ট্রি যাদের থাকে, এটা আমি কাউকে ধরে বলছি না, মনে করুন কারোর হচ্ছে একটা ওই এখনো উচ্চ নিচ ভেদাভেদগুলো রয়েছে, তাই সেই পরিবারের ক্ষেত্রে বলছি যে মেয়েরা কি করে, নিচু
কাস্ট আছে তথাকথিতভাবে নিচু, আমি স্পেসিফিক বলছি না, বলার জন্য বলছি যে তাদের থেকে নিচু কাস্টের ছেলেদের সাথে প্রেম করে আর তাদের সাথে পালিয়ে বিয়েও করে। এই সাহসটা তারা দেখায়। তো তার জন্য কি কোনটা দায়ী? N7 দায়ী, বাকি অন্যান্য কিছু দায়ী হয়। তো এটা হচ্ছে তার জন্য একটা। আর ওই কালচারগুলো, তারা ট্র্যাডিশনাল কালচারগুলো তারা মানতে চায় না। মানে যদি বলা হয় যে শাড়ি পরে ঘুরতে, তারা হট প্যান্ট আর টপ পরে ঘুরবে, এরকম একটা ব্যাপার। হুম। এরপরে আছে N8, হায়ার ব্যাংক ব্যালেন্স ফ্রম লোন। এইরকম ব্যক্তিকেও আমি জানি, আমার রিলেটিভের মধ্যে আছে, যার N8 ইন্টার্নস আছে, আর সে ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে বিভিন্ন রকম কাজ করে, আমার জানা আছে। তাকে আমি পার্সোনালি চিনি। তাদের বাড়ি যখন গ্রিড করেছিলাম তখন দেখেছিলাম যে N8 এর, আমার এটা একটা ইয়ে ছিল, আগে থেকে জানতাম যে N8 এর এন্ট্রান্স থাকলে হায়ার ব্যাংক ব্যালেন্স ও ব্যাংকের যে টাকা পয়সা হয় সেটা হচ্ছে লোন থেকে আসে। তো পরে আমি গ্রিড করার পর আরো কনফার্ম হয়েছি যে N8 এর এন্ট্রান্স। তবে বিজনেসের ক্ষেত্রে কিছু সাপোর্ট হয়, ভালো হয়, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে নয়। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই এন্ট্রান্স ভালো নয়। তো এই গেল আজকে 32টা এন্ট্রান্স। আর বাকি থাকা যে